প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিক, দ্য ম্যান অফ স্টিল অ্যানালাইজ অ্যান্ড বাংলাদেশ লিমিটেড এবং পরিচালক বেসিস। ডক্টর সিদ্দিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশের। প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, অ্যানালাইজ অ্যান্ড বাংলাদেশ লিমিটেড কি করে সেটি তো একটু বলবেন। তার আগে বলবেন আপনার ডেজিগনেশন কেন দ্য ম্যান অফ স্টিল? আমি যতদূর জানি ইটস ইকুইভ্যালেন্ট টু দি চেয়ারম্যান, ইউ আর দি হেড অফ দিস কোম্পানি। তো দ্য ম্যান অফ স্টিল কেন এইরকম, আর কার কার ডেজিগনেশন আছে, কোন ভাবনা থেকে এটি করা? আচ্ছা, একসাথে দুটো প্রশ্ন হয়ে গেল। অ্যানালাইজ অ্যান্ড বাংলাদেশ লিমিটেড যদিও 2008 সাল থেকে আমার দুই ফাউন্ডার যারা শুরু করেছিলেন সফটওয়্যার কোম্পানি হিসাবে শুরু করেন, আর 2010 থেকে বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং কোম্পানি হিসাবে আসলে একটু পরিচিতিটা অ্যানালাইজের বেশি। তো আমাদের এই টাইটেলগুলোর সূত্রপাত খুব ইন্টারেস্টিং। সেটা ছিল খুব ইয়াং ছেলেপেলে মিলে কোম্পানি শুরু করলে যেটা হয়, চেয়ারম্যান, সিইও, সিওও এই টাইপের রোলগুলো দেখলে ক্লায়েন্টরা অনেক সময় হাসাহাসি করতো যখন প্রথম দিকে এরকম কোম্পানিগুলো দেখতো। তো তখন থেকে চিন্তাটা আসলো এরকম যে আচ্ছা, এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়, তার থেকে কেন না এমন একটা চিন্তাভাবনার দিকে আগায় যেটা হলে কিউরিয়াসিটি, যে আপনার মধ্যে একটা কিউরিয়াসিটি জাগ্রত হলো, এটাও একটা মার্কেটিং টুল হিসাবে তখন কোম্পানির জন্য কাজ করবে। সো ওখান থেকে এক রকমের চিন্তা ছিল। আরেকটা ছিল কোম্পানির শুরু থেকেই আমাদের থিঙ্কিং প্যাটার্নটা ছিল সবসময় যে কোম্পানির মধ্যে যেহেতু আমরা এমন একটা ইন্ডাস্ট্রি, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে, আইসিটি তথ্য প্রযুক্তি আমরা যেটা বলি, সেখানে কাজ করতে এসেছি, এই ইন্ডাস্ট্রিটাতে গ্রোথ আসলে হতেই থাকবে। আমি যদি 2008-এর কথা বলি, তখন এটা একদম নতুন, তখন চিন্তাভাবনাটা নতুন, ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্টটা নতুন, বিজ্ঞাপনে তথ্য প্রযুক্তি আসা সম্ভব, তখন মানুষকে শেখাতে হতো। তো ওই পরিস্থিতিটাতে চিন্তাটা ছিল এরকম যে এখানে গ্রোথের স্কোপ অনেক বেশি। তার মানে কোম্পানির মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার এরকম হতে হবে না, মানুষজন তার কাজের এক্সপ্যানশন হবে। সো সেই কারণে অ্যানালাইজনে কোনো এরকম লেয়ার নাই। আমরা বলি এটা একটা ফ্ল্যাট ম্যানেজমেন্ট কোম্পানি। ফ্ল্যাট ম্যানেজমেন্ট কোম্পানিতে যেখানে বস এবং সাবঅর্ডিনেট নাই, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাই, এখানে আছে হচ্ছে মেন্টর এবং মেন্টি, এবং কারো প্রমোশন হয় না, সবার রোল এক্সপ্যানশন হয়। সো আমাদের এখানে প্রত্যেকেই জয়েন করার পরে তার একটা কিছুদিন থাকার পরে সে তার নিজের চয়েস থেকে 2-3টা নাম বলে, এবং বলে যে কেন তার সাথে, তার ক্যারেক্টারিস্টিক্সের সাথে ওই নামটা যায়। সেটা কোনো সুপার হিরো ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো উপন্যাসের ক্যারেক্টার হতে পারে, এমনকি রিয়েল লাইফ মানুষও হতে পারে, যার সাথে মিলিয়ে সে নিজেকে ফিল করে যে সে এরকম হতে চায়। তখন তার ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটি এবং কোম্পানিতে তার অবদান অনুযায়ী ডিসাইড করা হয় যে কোন নামটা তার সাথে যায়। এইভাবে আসলে সূত্রপাত। এই ভাবনা কি, মানে আপনার দৃষ্টিকোণ থেকে এই ভাবনা আপনার কোম্পানিটাকে কি একটু ডিফারেন্ট ওয়েতে গ্রোথ করতে সহায়তা করেছে রাদার দ্যান দি আদার টিপিক্যাল থিঙ্কিং? আমি বলবো খুব সহায়তা করেছে। একটা সময় ছিল যখন কোনো জায়গায় ইভেন কি ফর্মাল ডকুমেন্টে, এমনকি আমি যখন টেলিভিশনে বা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় এই নামটা বলতাম, টাইটেলটা বলতাম, মানুষজন বলতো না এটা দেওয়া যাবে না, এটা দিলে মানুষজন হাসাহাসি করবে, আপনাকে চেয়ারম্যানটাই বলতে হবে। কিন্তু সেই ইন্ডাস্ট্রি এখন আজকে এত বছর পরে এটাকে ওয়েলকাম করে আপনি অ্যানাউন্সমেন্টে বললেন মাত্র, এবং এটা আসলেই এখন আর মানুষের কাছে কিন্তু ওরকম ধাক্কাটা লাগে না। সো আমার মনে হয় যে একটা আলাদা পরিচিতি তৈরি করতে ওইটা হেল্প করেছে, প্লাস আমার অর্গানাইজেশনের কালচার বিল্ড করতে, এবং এটাকে যে আমরা ধরে রেখেছি এবং মানুষজনের মধ্যে আমরা প্রচলিত করেছি আমাদের টিমের মধ্যেও এটা একটা মোটিভেশন হিসাবে কাজ করে। ইন্ডাস্ট্রি গ্রোথের কথা বলছিলেন, আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে 1 দশকেরও বেশি সময় কাজ করছেন। কতটুকু গ্রোথ দেখলেন? বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এখন আসলে কোথায় দাঁড়িয়ে আছে? ডিজিটাল মার্কেটিং এমন একটা মাধ্যম যেটা বিজ্ঞাপনে আসলে তৈরি করেছে গণতন্ত্র। কিভাবে আপনি চিন্তা করেন, আগে ট্র্যাডিশনাল মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন শুধু একটা বড় কোম্পানি বিজ্ঞাপন দিয়ে ফেললে, ওই স্পটটা দখল করে ফেললে কোনো কোম্পানির আসার কোনো সুযোগ কিন্তু নাই। কিন্তু আজকে ডিজিটাল মার্কেটিং আসার কারণে, বা আমি এইভাবে বলি যে ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় হয়ে গেছে স্মার্ট মার্কেটিং। স্মার্ট বাংলাদেশের সাথে মিলিয়ে যদি বলি, যেটা করতে পেরেছে সেটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরাও, তাদেরও কিন্তু এখন একটা বিপণনের ব্যবস্থা তৈরি করতে পেরেছে। এই জায়গাটা আমরা অনেক সময় ভুলে যাই যে এই বড় একটা পরিবর্তন ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনে আনতে পেরেছিল, যে বড় কোম্পানির স্পটের বদলে এখন একই স্পটে আমাকে আর আপনাকে দুটো আলাদা বিজ্ঞাপন দেখানো সম্ভব হচ্ছে। এটা কিন্তু হয়েছে একমাত্র সম্ভব তথ্য প্রযুক্তির কারণে। এবং আর সাথে যেটা হয়েছে, এই গণতন্ত্র আসার সাথে সাথে আপনার আগের বিজ্ঞাপনে কি হতো, ব্র্যান্ড তার নিজের মতো কথা বলতো বা কোম্পানি তার নিজের দিককার কথাটা বলতো, কিন্তু এখন কিন্তু ব্র্যান্ড এবং
জনগণ বা আমাদের যারা দর্শক তারা মিলে কিন্তু একটা ব্র্যান্ডকে তৈরি করে, সাথে সাথে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারছে আপনার মানে মনোলগ কাজ নিয়ে, কোনো মনোলগ এখানে আর হচ্ছে না। সো এখন ব্র্যান্ডগুলো হয় কো ক্রিয়েটেড। আমাদের একটা মাথায় সবসময় চিন্তা ছিল ম্যাসের জন্য কি কি ধরনের অ্যাক্টিভিটিস পসিবল। আমরা যেই পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর পেয়েছি, এটা নিয়ে হাসাহাসি হতে পারে, অনেক কিছু হতে পারে, প্রযুক্তির ভালো দিক আছে, খারাপ দিক আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের একটা প্রসেস তৈরি হওয়ার কারণে কিন্তু ম্যাস পর্যায়ে আর্নিংয়ের একটা সোর্সও তৈরি হয়েছে। সো এই কয়েকটা বড় জিনিস ঘটেছে ডিজিটাল মার্কেটিং আসার কারণে, এবং এটা এমন একটা মাধ্যম যেটা কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারে আটকানা। সো আমাদের নলেজ, আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে কোনো একটা মানে পাশ্চাত্যের দেশের মতোই আমরাও কিন্তু ওই সেম লেভেলে অপারেট করতে পারি, সেম লেভেলের আমাদের লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে এই সেগমেন্টের জন্য। সো আমরা এখন আর পিছিয়ে থাকতে হচ্ছে না। যে কোনো স্কিল ডিজিটাল মার্কেটিং করতে পারা, শিখে বুঝে কাজটা সাপোর্ট দেওয়া আমরা কিন্তু যে কোনো দেশে যে কোনো জায়গা থেকে বসে করতে পারছি। কিন্তু এটা কি ট্রেডিশনাল যে মার্কেটিং টুলস কিংবা ট্রেডিশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি কিংবা ওই বাজার, সেইখানটাতে একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে? আপনি এখন যদি অ্যানালগ ফোন এক যুগে ছিল আর আমরা এখন স্মার্টফোন ব্যবহার করছি, আপনি যদি এখন চিন্তা করেন যে না অ্যানালগ ফোনকে টিকিয়ে রাখতে হবে, চেষ্টা করলেও যেভাবে টিকিয়ে রাখা সম্ভব না, ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ব্যাপারটা আসলে ওরকম। মার্কেটিং কিন্তু পাল্টে যায়নি। মার্কেটিং আগে যেরকম ছিল, যেই ধরনের থিওরি, যেই সমস্ত জিনিসপত্র মানুষকে জানতে হতো, সেই থিওরিগুলো এখনো এক্সিস্ট করে। প্ল্যাটফর্ম আর মিডিয়াটা পাল্টেছে। আপনি আগে কখনো প্রিন্টে দিতেন, কখনো টেলিভিশনে যেতেন, কখনো আপনি মানে কোনো একটা ম্যাগাজিনে যেতেন, তার বিলবোর্ডে যেতেন। এখন আপনি সেইটার থেকে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মাধ্যমে গেলে অনেক বেশি মানুষকে রিচ করা যাচ্ছে এবং একদম প্রিসিশন টার্গেট করে 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 রিচ করা যাচ্ছে। এই হচ্ছে পরিবর্তনটা এসেছে। আচ্ছা, আপনারা অ্যানালাইজেশন বাংলাদেশ তো সফটওয়্যারও তৈরি করেন, সেই জায়গাটা একটু শুনতে চাই। মানে ডিজিটাল মার্কেটিং করছেন, আবার মার্কেটিং সলিউশনও তৈরি করছেন, এই জয়েন্টলি একই কাজ করার কারণ কি? আমাদের আসলে এই বিজনেসটাতে শুরুটা, যদিও আমরা একটা সফটওয়্যার কোম্পানি, শুরু থেকে দেখা যেত কি প্রথম দিকে আমরা গেম বানাতাম, অ্যাপ তৈরি করতাম, সেগুলো ছোট ছোট গুগলের জন্য, কোনো সময় ফেসবুক মাধ্যমের জন্য, বিভিন্ন ব্র্যান্ডের জন্য। তখন দেখা যেত ক্লায়েন্ট বলতো আচ্ছা গেমটা তো বানালে, কুইজটা তো তৈরি করলে, কিন্তু মানুষটাকে তো খেলাতে হবে বা দর্শকরা যাতে এসে পার্টিসিপেট করে সেটাও এনশিওর করতে হবে। তখন সেই সময় মার্কেটিংয়ের কার্যক্রমে প্রবেশ করা। সো তাতে হয়েছে কি অ্যানালাইজেশন আসলে সময়ের সাথে একটা ব্লেন্ডেড অ্যাডভার্টাইজিং অ্যান্ড টেকনোলজি কোম্পানির একটা ব্লেন্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেভাবে বলতে পছন্দ করি সেটা হচ্ছে বিজ্ঞাপনকে তো আমরা জেনারেলি আর্ট বা একটা শিল্প হিসাবে দেখি, বিজ্ঞাপনে তথ্য প্রযুক্তির বিজ্ঞানটাকে আমরা যুক্ত করতে পেরেছি। আবার যদি বলি তথ্য প্রযুক্তি বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু ইটস আ সায়েন্স, রাইট? কিন্তু এটার মধ্যেও না আপনার ব্যবসা বোঝা প্রয়োজন, পিছনের আর্টগুলো, শিল্পটাকে বোঝা প্রয়োজন, যে কাজগুলোর জন্য আমরা সফটওয়্যার বানাই। সো সেখানে অ্যানালাইজেশন আবার আসলে সফটওয়্যারের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির যে শিল্প সেটা আসলে অ্যাড করেছে। সো দুই দিকের একটা ব্লেন্ড, আমরা সায়েন্স অ্যান্ড আর্ট দুটোর একটা ব্লেন্ড অ্যাড করেছি বিজ্ঞাপন এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই নিয়ে আসলে অ্যানালাইজেশন। ওভারঅল বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি এখন কোথায় দাঁড়িয়ে, মানে আরও কতটা গতিতে সামনে যাওয়ার সুযোগ আছে? মানে আমি যদি দুই ভাগেই বলি, একটা পার্ট হচ্ছে আইটিইএস যে বা আইটি তথ্য প্রযুক্তি সেবার একটা অংশ হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই পার্টগুলো কিন্তু সবই তথ্য প্রযুক্তি নির্ভর একটা সেবা। এটারও যেমন অনেক গ্রোথের স্কোপ আছে, ওভারঅল আমাদের আইটি সেক্টরেরও, মানে আমাদের পুরো আইটি এবং আইটি সার্ভিসেস সেক্টরেরও আসলে গ্রোথ অপরচুনিটি অনেক হাই। আমরা এই মুহূর্তে একটা টিপিং পয়েন্ট পার করছি দেশ বা জাতি হিসাবে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়েছে, আমরা দেখেছি যে একটা মানে বৈশ্বিক মন্দা আমরা পার করলাম। কোভিডের কারণে আমাদের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভরতা অনেক বেশি বেড়েছে। সো সব কিছু মিলে আপনার যদি দেখেন, ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমাদের একটা সেশনে আমরা আলাপ করছিলাম যে আমাদের আগে যেখানে কিন্তু জেনারেল সেক্টরে প্রচুর স্টুডেন্টরা ভর্তি হতো, সেখান থেকে আবার তথ্য প্রযুক্তিতে ভর্তি হওয়ার প্রবণতাটা বাড়ছে। মানে সেটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন হোক কি বিজ্ঞান নিয়ে পড়ালেখা হোক, মানে আমরা স্টেম যেটাকে বলি, সেই এডুকেশন নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্ট আবার তৈরি হচ্ছে। প্রচুর তরুণ উদ্যোক্তারা তথ্য প্রযুক্তি কোম্পানি খুলেছেন এই কোভিডকালীন, এই যে গত ৩-৪ বছরে আমাদের প্রচুর কোম্পানি আসলে ইন্ডাস্ট্রিতে যোগ হয়েছে। সেই সব কিছু মিলে যে ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন আসছে, এখন আমাদের একটা ইকোসিস্টেম দরকার যেটা এদেরকে টিকে থাকতে সাহায্য করবে। সাস্টেনেবিলিটির প্রশ্নে সেই ইকোসিস্টেম নিয়ে একটু কথা বলবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিকের সাথে, দ্য ম্যান অফ স্টিল অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড এবং পরিচালক বেসিস। কথা বলছিলাম আপনার সাথে সাস্টেনেবিলিটি নিয়ে। যারা আসছেন, অনেক মানুষ যোগ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, জনবল যেমন তৈরি হচ্ছে, তারা এই খাতে যুক্ত হচ্ছেন, কিন্তু টিকে থাকার প্রশ্নে এই ইকোসিস্টেমের গলদগুলো আসলে কোথায়? আমাদের না পুরো অর্থনীতি, পুরো ব্যাংকিং ব্যবস্থা, পুরো সিস্টেমটাই না প্রোডাক্ট কেন্দ্রিক, মানে পণ্য কেন্দ্রিক। তো আমরা যাই পলিসি বানাই, যাই প্রসেস বানাই, সব কিছু তৈরি হয়ে হচ্ছে পণ্য দিয়ে। এবং এটার পিছনে কারণ হচ্ছে প্রথাগতভাবে গত 50 বছরে বাংলাদেশে যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বড় হয়েছে সেগুলো প্রত্যেকটাই ইন্ডাস্ট্রি বেস। আমাদের কিন্তু খনিজ সম্পদ নাই। আমাদেরকে গ্রো করতে হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসাবে, সামনে যদি আগাতে হয়। এবং এই জ্ঞানভিত্তিক অর্থনীতির সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিটাই হচ্ছে তথ্য প্রযুক্তি পৃথিবীতে এই মুহূর্তে। এই তথ্য প্রযুক্তি নিয়ে যে ইকোসিস্টেমের মধ্যে সেবা কেন্দ্রিক যে পলিসি থাকা, এটা না থাকার কারণে আমাদের ইকোসিস্টেম সাফার করছে। আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনাকে ব্যাংক লোন নিতে গেলে একটা কোলাটেরাল দিতে হয়। কোলাটেরালটা কি হয়? হয় আমার ফ্ল্যাট, না হলে জমি, না হলে আমাকে কলকারখানাটাই বন্ধক রাখতে হয়। কিন্তু আসলে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি বন্ধক দিবেন? মাথা তো বন্ধক দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু পৃথিবীতে কিন্তু এটা নিয়ে একটা সিস্টেম আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ভ্যালুয়েশন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন করতে পারা যায়। এই মুহূর্তে আমরা যদি জাস্ট একটাই উদাহরণ নিই, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি অ্যাপল কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ভিত্তিতে এই মুহূর্তে পৃথিবীতেই আছে উদাহরণ। কিন্তু বাংলাদেশে এটার ভ্যালুয়েশনের কোনো ফর্মাল প্রসেস নাই। সো এইটা একটা বড় গলদ আমাদের সিস্টেমে। তাতে কি হয়েছে, আমরা যেই টাকাটুকুন বছর শেষে আয় থেকে ব্যয় বাদ দিয়ে যতটুকুন আমাদের নেট প্রফিট থাকে, এটাকেই আবার রিইনভেস্ট করতে হয় আমাদের ব্যবসায়, আমাদেরকে গ্রো করার জন্য। অথবা আমার আজকে একটা রিসোর্স নিয়ে আমি কোনো এক্সপেরিমেন্টেশন করব, আমার কিন্তু ইন্ডাস্ট্রিটাতে এক্সপেরিমেন্টেশন খুব জরুরি। আমাকে যদি বৈশ্বিকভাবে আসলে কম্পিট করতে হয়, নিজেদের ওই এক্সপেরিমেন্টেশনের পিছনে খরচও করতে হবে, ওখানে ফেইলারের পিছনেও ইনভেস্ট করতে হবে, তাহলেই না আমরা নতুন জিনিস তৈরি করতে পারবো। সেগুলো তৈরি করতে গেলেও আমাদের কিন্তু এই অর্থের প্রয়োজনটা রয়েছে, কিন্তু ইকোসিস্টেম থেকে সাপোর্ট মেকানিজমটা নাই। আমাদেরকে বলা হয় ওয়ার্ক অর্ডার এগেনস্টে বড় জোর লোন দেওয়া হয়, তাও আবার কি অ্যানালাইজনের মতন বড় কোম্পানি হওয়ার আগ পর্যন্ত কেউ আসলে এই ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিংটা পাবে না, অথবা কন্ট্রাক্টের ভিত্তিতে ফাইন্যান্সিং পাবে না। কিন্তু আপনার তো ফাইন্যান্সিং দরকার যখন আপনি ছোট। আপনাদের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যেহেতু এই ইন্ডাস্ট্রিটার কোনো বাউন্ডারি নেই, ওয়ার্ল্ড ওয়াইড এই ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, আপনার অ্যানালাইজারের মতো প্রতিষ্ঠান থেকে শুরু করে একজন ইন্ডিভিজুয়াল লেভেলের ফ্রিল্যান্সার পর্যন্ত, এই আর্থিক লেনদেনটাকে স্মুথ বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থা তার ভিত্তিতে না। আমাদের ওই যেটা বললাম, যেহেতু এটা সেবা কেন্দ্রিক কোনো পলিসি আমাদের না। আমাদের দেখেন, আমাকে দেশে কিছু আনতে হলে বা বাইরে পাঠাতে হলে আমাদের পণ্যর জন্য একটা খুব স্ট্যাবলিশ সিস্টেম হচ্ছে এলসি। কিন্তু সফটওয়্যারের বেলায় তো আসলে এলসি করে আমি কি ফিজিক্যাল গুডস যাচ্ছে, কোনো তো ফিজিক্যাল গুডস নাই বা কোনো জিনিস দেখার উপায় নাই। সো এখানে আপনার আসলে ডিফারেন্ট কিছু গ্লোবাল সিস্টেমস আছে যেটা দিয়ে আপনি ম্যান্ডেটেড করতে পারেন প্রসেসগুলোকে কীভাবে মেনটেন করা যাবে। এই প্রসেসগুলো তৈরি হয়নি, না হওয়ার কারণে আমাদের ট্রানজ্যাকশন ব্যবস্থাটা নিয়ে দুই দিকেই কিন্তু রয়েছে। আমি এখানে কিন্তু বলবো, মানে যেহেতু এটা একটু বায়বীয়, এখনো পর্যন্ত দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, এটা দিয়ে যেমন কিছু খারাপ মানুষ হয়তোবা মিসইউজ করার রাস্তাও তৈরি করছে, যেটা হয়তোবা আমরা অনেক ফলাও করে, আমরা তো নেগেটিভিটিগুলো আসলে ফলাও করে প্রচার হয় সেটা আমরা দেখতে পাই। কিন্তু এখানে যদি একটা রাইট প্রসেস থাকতো, যে মানুষগুলো জেনুইনলি কাজ করতে চায়, যারা জেনুইনলি এই ইন্ডাস্ট্রিটাতে গ্রো করতে চায়, ব্যবসা করতে চায়, তাদের জন্য যদি প্রসেস তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা ওই পার্টটাও দেখতে পেতাম যে আমাদের ট্রানজ্যাকশনগুলো আসলে খুব ভালোভাবে হচ্ছে। আমরা শেষ করবো। ডক্টর মোহাম্মদ রিসালাত সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।